আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে আমার এত ভালো লাগে কারণ তিনি এত সহজ সরল, এতটাই বোকা বোকা। জগতের কোনো জটিলতা, কোনো কুটিলতা, কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না, যেন তিনি ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। যদিও তার বিপক্ষে পুকুর ভরা মাছ লোপাটের, ওই যে বাংলা একটা বাগধারা আছে না, পুকুর চুরি, ওই ভাজা মাছ উল্টে খেতে জানেন না, কিন্তু পুকুর ভরা মাছ লোপাট তথা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তার পিএস এপিএসদের বিপক্ষে দেশ থেকে নিষেধাজ্ঞা আসে, দুর্নীতির অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এইসব কিছু অবশ্য তিনি পাত্তা দেন না। হাঁসের গায়ে পানি পড়লে যেভাবে গা ছাড়া দিয়ে দেয়, পানিটা যেমন ওই হাঁসকে স্পর্শ করে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও এইসব অভিযোগে কিচ্ছু যায় আসে না। অবশ্য তার প্রিয় খাবার হাঁসের মাংস, ওই রকম স্বভাব তো তার হতেই পারে। অন্যান্য অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, অন্যান্য অনেক অভিযোগ রয়েছে, আমাদের তো আর আলোচনা সেই সব কোনো কিছু নিয়ে না। ধরেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়েছে, যেটা একটা ভীষণ প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেই নির্বাচনটা কেমন হয়েছে তা নিয়ে নতুন সরকার যে একটা তদন্ত কমিটি করেছে, জাতীয় ক্রীড়া পরিষদ, সেই তদন্ত কমিটি ডেকেছিল আসিফ মাহমুদকে, কিন্তু সেই তদন্ত কমিটির সামনে যাবার সাহস তিনি দেখাতে পারেন নাই। এবং কেন তিনি তদন্ত কমিটির সামনে যান নাই, সেইটার আবার একটা ব্যাখ্যা নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন। সেটা আসলে হাস্যকর, ভীষণ রকমের দ্বিচারিতায় পরিপূর্ণ। আর ওইখানটাতে আরও একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, এই বাংলাদেশের একজন ক্রিকেটারকে ইঙ্গিত করে। সেই ক্রিকেটার কি সাকিব আল হাসান না তামিম ইকবাল, সেইটা নিয়ে আমার শুরুতে একটুখানি দ্বন্দ্ব ছিল। ওই জায়গাটাতেও আসলে নিজেকে হাস্যকর এবং খেলোই কি এই সাবেক ক্রীড়া উপদেষ্টা বানিয়ে ফেলছেন না, ফেলেননি কেন, সেই আলোচনাটাই আমি করতে চাই। বিসিবির যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপের স্পষ্টত অনেকগুলো প্রমাণ ছিল, এবং সেই জায়গাটা থেকেই বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে একটা অচল অবস্থা চলছে। নতুন সরকার দায়িত্ব নেবার পর একটা তদন্ত কমিটি করেছে ওই নির্বাচনটা কিভাবে আয়োজিত হয়েছে, এবং সেই তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে রিপোর্টটা জমা দিয়ে দিয়েছে আজকেই। তার তো ডেকেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তার যদি অতটাই সৎসাহস থাকতো, তিনি তো তদন্ত কমিটির মুখোমুখি হতে পারতেন। হন তো নি, বরং কেন তিনি মুখোমুখি হননি এইটা তিনি ব্যাখ্যাটা যে দিয়েছেন ফেসবুকে, আমি ওইটা লাইন ধরে ধরে আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং সেটা নিয়ে আমি আলোচনাটা করতে চাই। তিনি লিখছেন যে, আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে ভেরিফাইড পেজ থেকে তিনি সেটা লিখছেন। প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনের একটা স্পোর্টস ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা স্বায়ত্তশাসিত, কিন্তু সেটা মন্ত্রণালয়ের অধীনে, সেইটা জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। ফলে এইটা কোনোভাবেই এখতিয়ার বহির্ভূত হয় না, হতে পারে না। আর তিনি নিজে যখন সরাসরি সরকারি হস্তক্ষেপ করেছেন, তিনি নিজে যখন ওই নির্বাচনে কারা কাউন্সিলর হবে হবে না সেগুলোতে হস্তক্ষেপ করেছেন, এবং আরও নানান ইস্যুতে, ধরেন সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আর খেলতে দিব না ঘোষণা দিয়েছেন তিনি যখন, ওইগুলো সরকারি হস্তক্ষেপ ছিল না। ওইগুলা মন্ত্রণালয়ের যে, মানে এইখানটাতে তিনি যে লিখছেন যে বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়, ওইগুলো এখতিয়ার বহির্ভূত ছিল না। ফলে এই লাইনটা আসলে, এই কথাটাই আসলে পুরোপুরি হাস্যকর আসিফ মাহমুদের। তিনি লিখছেন, দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। না, কি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে? তদন্ত কমিটির প্রজ্ঞাপনে কি লেখা হয়েছে যে বিসিবির এই অবৈধ নির্বাচনকে ঘিরে তদন্ত করা হোক? তারা তো কোনো ডিসিশন দেয়নি যে এটা বৈধ নির্বাচন না অবৈধ নির্বাচন। হ্যাঁ, যারা অন্য পক্ষ ছিলেন, ধরেন তামিম ইকবালরা, তারা বলছেন যে এটা অবৈধ, বোর্ড নির্বাচনটা অবৈধ হয়েছে, কিন্তু এই সরকার যে প্রজ্ঞাপনটা দিয়েছে সেখানে তো এরকম কোনো ডিসিশন দেননি। ফলে আমি জানি না উনি কিসের প্রেক্ষিতে এটা লিখেছেন। যদি সেটাকেই মিন করে থাকেন যে তদন্ত কমিটির প্রজ্ঞাপনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হচ্ছে, নো ওয়ে, কোনো সিদ্ধান্ত তদন্ত কমিটির প্রজ্ঞাপনে দিয়ে দেওয়া হয়নি। এইটুকু বোঝার মতো বোধ অন্তত পক্ষে থাকাটা উচিত।
তৃতীয়ত তিনি লিখছেন, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয় তদন্ত করে কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করেছেন। খুবই হাস্যকর কথা। বিচারাধীন কোনো বিষয় তদন্ত করে তদন্ত কমিটি, এটা কি আদালত অবমাননা করেছেন? আদালত অবমাননা বলতে তিনি পার্টিকুলার কোন জায়গাটা বুঝিয়েছেন ক্লিয়ার করেননি। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, হয়তো বা ওই যে জেলা বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলোতে যে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট তিনি চিঠি দিয়েছিলেন, সেইটা এখন আদালতে নিষ্পত্তি পুরোপুরি হয়নি, সেইটার কথা তিনি হয়তো বা বোঝাতে চেয়েছেন। এখন ওইখানটাতে সর্বশেষ যে রায় রয়েছে, সর্বশেষ সেখানটাতে একটা আছে যে পূর্ণাঙ্গ শুনানি হবে, কিন্তু লাস্ট যে এই আইনি অবস্থাতে রয়েছে সেইখানটাতে তো এই চিঠিটা অবৈধ বলে প্রতীয়মান হয়। আর তার চেয়ে বড় কথা, এই শুধুমাত্র একটা জায়গা নিয়ে তো আর তদন্ত কমিটি তদন্ত করে নাই বিসিবি নির্বাচনে। এইখানে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে, সেটার কি অবস্থা? এইখানে ব্যালটিংটা যেটা হয়েছে প্রশ্নবিদ্ধ, সেইটার কি অবস্থা? এইখানে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যে ধরেন ফারুক আহমেদ তিনি তার ওইখানেও যে সাবমিট করেছিলেন সেইটা কেন অ্যাকসেপ্ট করা হলো, সেইটার কি অবস্থা? এরকম অনেকগুলো জায়গার তো রয়েছে যেইটাতে আসলে এই তদন্ত করা হয়, এবং সেখানে উচ্চ আদালতে বিচারাধীন এইখানটাতে বিষয়ে আদালত অবমাননাটা কিভাবে হলো, কোন ওয়েতে হলো? কোনোভাবে হলো বলে তো ভাই আমার আন্ডারস্ট্যান্ডিং না। এবং তিনি লিখছেন চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ড ডিরেক্টরের পদের লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন। এখন পর্যন্ত 7 জন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই বোর্ড থেকে। সেই তাদেরকে নাকি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমত ভয় দেখাচ্ছেন, এবং ভয় দেখিয়ে যদি কাজ না হয় তাহলে পরের বোর্ডে থাকার লোভ দেখাচ্ছেন। সিরিয়াস অভিযোগ, ভীষণ রকমের সিরিয়াস অভিযোগ। এবং আমি মনে করি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই কথার প্রেক্ষিতে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে মানহানির মামলা করতে পারেন, অবশ্যই মানহানির মামলা করতে পারেন। ক্রীড়া প্রতিমন্ত্রী যে এই বোর্ড ডিরেক্টরদের ভয় দেখাচ্ছেন এবং প্রলোভন দেখাচ্ছেন ভয়ে কাজ না হলে যে পরের বোর্ডে রাখা হবে, সেইটার কি প্রমাণ তার কাছে আসে? কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটা বললেন? আমিনুল হকের উচিত এটা ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গাটা থেকে, পাশাপাশি তার ওই ব্যক্তিগত জায়গাটা থেকে এইটাকে আইনিভাবে মোকাবেলা তিনি চাইলে করতে পারেন। আমি মনে করি যে সেটা করা উচিত তার ওই জায়গাটা থেকে। এইখানটাতে অন্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই যে এটা কিভাবে হয়েছে। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ধরেন 7 জন বোর্ড পরিচালক এখন পর্যন্ত পদত্যাগ করেছেন 25 জনের মধ্যে। এই 7 জন যদি হয়ে যায় 17 জন, ধরেন হয়ে গেল হচ্ছে গিয়ে 24 জন। বুলবুল ভাই তো বলেছেন যে তিনি হচ্ছে গিয়ে চেয়ার আঁকড়ে বসে থাকবেন, লাস্ট ম্যান হিসেবে তিনি যাবেন। তার মানে তিনি যাবেন না, একটা চেয়ার নিয়ে তিনি বসে থাকবেন, এটা তিনি বলেছেন। তো 24 জনকে যদি পদত্যাগ করায়, করানোর পর যদি পরের বোর্ডে ওই 24 জনকে আবার নিয়ে আসে, তাহলে আসলে বোর্ড চেঞ্জটা হলো কোথায়? তখন তো বুলবুল ভাই বলবেন যে না, আমিও ভয় পাচ্ছি, অথবা আমিও লোভে পড়েছি, আমিও পদত্যাগ করলাম। তো সবাইকেই পদত্যাগ করিয়ে, ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে নেক্সট বোর্ড করে আবার এই 25 জনকে গিয়ে নিয়ে আসার প্ল্যান নাকি? হিসাবটা কি? কোন হিসাবে এই কথাটা আসলে সজীব ভুঁইয়া তিনি আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বললেন, সেইটা আসলে ক্লিয়ার করা উচিত। আমি মনে করি যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই জায়গাটাতে আইনি পথে হাঁটা উচিত বলে আমার কাছে মনে হয়। তিনি লিখছেন, যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকার বিষয়ে জানানো হলো, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং সাহিত্য শাসন প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোনো সুদুত্তর পাইনি। কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা, এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। মাই গুডনেস, এগুলো সবকিছু তারা বোঝেন, এই সবকিছু তিনি বোঝেন, তিনি এগুলার তোয়াক্কা করেন, এবং এই তোয়াক্কা করে ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা করেছেন, এবং এত কিছু তোয়াক্কা করে এই 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিপক্ষে উঠে গিয়েছে। পারেও ভাই, পারেনও আপনি। আচ্ছা যাই হোক, লাস্ট করেছেন হচ্ছে গিয়ে, আমি তো আর জেনে শুনে বুঝে এসব নিয়ম বহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে সামিল হব না। না, নিয়ম বহির্ভূত কোনো কাজে তিনি সামিল হবে না, প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে দুর্নীতির অভিযোগ তার বিপক্ষে উঠতে পারে, ওইখানে নিয়ম বহির্ভূত কোনো হিসাব নিকাশের জায়গা আসলে নাই। এজন্যই কি বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি এজন্যই আর কি তিনি সাড়া দেননি, তিনি এটা বলছেন। আচ্ছা, আরেকটা স্ট্যাটাস এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছেন, এবং সেই স্ট্যাটাসটা দিতে আমি বলছিলাম সাকিবকে বলেছেন নাকি তামিমকে বলেছেন। যেমন তিনি ওখানে বলছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। আচ্ছা, প্রথমত আমি এটা সাকিব ভেবেছিলাম, কেন সাকিব না তামিম, আমি কনফিউশনের জায়গাটা কেন। সাকিবের বিপক্ষে তো এই আসিফ মাহমুদ তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন না? এক সময় সাকিবের সঙ্গে তিনি মিটিংও করেছিলেন, সাকিবকে বাংলাদেশে ফেরার ব্যাপারে গ্রিন সিগন্যালও দিয়েছিলেন। কিন্তু তারপরে যখন আবার তার নিজস্ব রাজনৈতিক ফায়দার জন্য সাকিবের আশাটা আটকে দিলেন, এবং তার পরবর্তীতে গিয়ে দেখা গেল যে ফেসবুকে একটা যুদ্ধ খেলা চললো না সাকিব এবং এই আসিফ মাহমুদের মধ্যে।
আমি বলছিলাম যে তার কথাই কি বলছেন কিনা। পরে আবার লিখছেন যে এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। তো সাকিবকে সম্প্রতি আবার লন্ডনে দেখা গেছে, ওই যে আসিফ আকবর গায়ক বিসিবি পরিচালক, তার সঙ্গে জন্মদিনের কেক কাটছেন। তা আমি ভেবেছি যে ওইখানে কে পাপন ভাইয়ের সঙ্গে কি সাকিবের দেখা হয়ে গেল কিনা। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান। এখন আবার আমার মনে হলো যে না, সাকিব না, হয়তো বা তামিম ইকবাল সম্পর্কে তিনি বলেছেন, যেহেতু তামিমের এই বিসিবি নির্বাচনে তিনি অংশ নিতে চেয়েছিলেন, বোর্ড প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তার হওয়ার কথা ছিল, শেষ সময় গিয়ে ওইখান থেকে সরে গিয়েছেন এবং এই বোর্ড ভেঙে গেল, ভবিষ্যতে বোর্ডে আসার, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সেই সম্ভাবনা জায়গাটা তামিম ইকবালের রয়েছে। তো তামিম ইকবালকে হয়তো বা ইঙ্গিত করে তিনি এটা বলেছেন, যদিও সরাসরি বলার সেই সাহস দেখাতে পারেনি, তদন্ত কমিটির মুখোমুখি ওর সাহস দেখাতে পারেন না, এইখানে সরাসরি বলবেনটা কিভাবে। আসিফ মাহমুদ লিখছেন, এর আগে বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। এটা আসিফ মাহমুদকে কে বলেছেন? বিরাট কোহলি বলেছেন নাকি জয় শাহ বলেছেন? মানে কে বলেছেন, কোন জায়গা থেকে তিনি এই কথাগুলো আসলে বলে দিচ্ছেন? অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেন না হয়, সেটা নিশ্চিত করার জন্য জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। ভেরি স্মার্ট। এই যে ধরেন ভাই, আপনারা এই যে সব ভাবতে পারেন, আপনি যে সব ভাবতে পারেন, এই ভাবনাটাকেও আসলে স্যালুট জানাতে হয়। উল্লেখ্য, ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসি কঠোর ব্যবস্থা নেওয়ার নজির আছে। এমনভাবে লিখেছেন মনে হয় যেন এটা বাংলাদেশ ক্রিকেটের কেউ জানেন না। এমনভাবে বলেছেন যে না, এটা যারা নির্বাচন করছেন করবেন তারা কেউ এইসব জানেন না। তিনি আবার আমাদেরকে উল্লেখ্য বলে তিনি আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না বলে ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদী দোসরদের অন্তর্ভুক্তির পায়তারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিত। ওই যে পার্শ্ববর্তী দেশ, ওই যে ভারত, ওই যে এন্টি ভারত সেন্টিমেন্ট, ওই কার্ডই তো আপনাদের আছে, ওগুলো দিয়েই তো খেলছেন। ওগুলো দিয়ে খেলতে খেলতে তো বাংলাদেশে টি-20 বিশ্বকাপটা শেষ করে দিয়েছেন। আমরা টি-20 বিশ্বকাপটা পর্যন্ত খেলতে পারিনি, আর এখনও আপনারা সেই পুরনো খেলাটাই আসলে খেলে চলেছেন পার্শ্ববর্তী দেশের। আর ফ্যাসিবাদের দোসর পাপন ভাইয়ের কথা বলছেন। পাপন ভাইয়ের যদি ভাই এত ক্ষমতাই থাকতো যে জয় শাহর সাথে কথা বলে বাংলাদেশ ক্রিকেটের কিছু করার, তাহলে তো পাপন ভাই আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই তো তিনি নিজে রিজাইন করতেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি পাপন ভাই রিজাইন না করতেন, না করে যদি বলতেন যে তাকে সরিয়ে দেওয়া হলো, তখন তো জয় শাহকে বলে বাংলাদেশ ক্রিকেটকে পাপন ভাই তখন নিষিদ্ধ করতে পারেন। এখন এসে পাপন ভাইয়ের সঙ্গে দেখা করছেন ধরেন তামিম ইকবাল, সেই দেখা করাতে পাপন ভাইয়ের কোন ক্ষমতা আছে যে জয় শাহর সঙ্গে তিনি ওই জায়গাটা তৈরি করে ফেলবেন? হাস্যকর না? কিন্তু এগুলো এত গভীরে যেহেতু কেউ ভাবেই না, মনে হয় যে না 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 তিনি এগুলো বলেছেন, তার মানে তো নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু তো নিশ্চয়ই রয়েছে। আবার তিনি শেষে লিখছেন যে দেশবাসীর জন্য তিনি এগুলো শেষে লিখছেন যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত, নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু? আচ্ছা, আপনি যখন বিসিবি নির্বাচনটা ওইরকম ভাবে করেছিলেন, সেই সম্পর্কে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবগত ছিলেন, নাকি সবাই মিলে ইউনূসের সঙ্গে মিলে আপনারা সবাই মিলে এই কাজটা করেছিলেন? সেই প্রশ্নও তো তোলা যেতে পারে। তোলা যেতে পারে না? তোলা যেতে পারে কিনা? ফলে যখন আপনি এরকমভাবে দায়গুলো চাপিয়ে দিতে থাকেন সুইপিং রিমার্কের মাধ্যমে, হাওয়াই কথাবার্তার মাধ্যমে, খেলো কথাবার্তার মাধ্যমে, তাতে আপনি নিজেকে একটু ইনোসেন্ট দেখাতে পারেন, কোনো কিছু বোঝেন না, জটিলতার মধ্যে আপনি নাই, মাঝামাছ উল্টে খেলতে পারেন না। কিন্তু ওই যে পুকুর চুরি করে ফেলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন একটা নির্বাচন করে দিয়ে গিয়েছেন, যেই নির্বাচনের প্রেক্ষিতে এখন পুরো ক্রিকেট বোর্ড একেবারে স্থবির হয়ে গিয়েছে। 25 জনের মধ্যে 7 জন ডিরেক্টর পদত্যাগ করে ফেলেছেন এবং আজকে তদন্ত কমিটির রিপোর্ট এসেছে, খুব শীঘ্রই এই সম্পর্কে ডিসিশনও চলে আসবে। এই ক্রিকেট বোর্ড তো থাকবে না, আমি তো প্রথম থেকেই বলছি। আপনারা ভেবেছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফল, জাতীয় নির্বাচনের ফল অন্যরকম হবে, তাহলে আপনাদের এই সকল কিছু বৈধ হয়ে যেত। সেইটা যখন হয়নি, তখন আপনারা এইরকমভাবে কাদা ছোড়াছুড়ি করে এবং নিজেদেরকে ইনোসেন্ট সাজিয়ে এইসব কথা যখন বলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা, তখন আপনাদের বোকা বোকা শাস্তে দেখে আমাদের নিজেদের কাছেই আসলে খুব নিজেদেরকেই বোকা বোকা লাগে যে তো তাহলে গত নির্বাচনটা আসলে কি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গত যেই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 6ই অক্টোবর 2025 সালে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে এইরকম প্রশ্নবুদ্ধি নির্বাচন কখনোই হয় নাই। এই কথাটা কি আমি এখন বলছি? এই কথাটা আমি তখনও বলেছিলাম। নট আউট মানে ভিডিও আছে, গিয়ে দেখে আসেন। এবং ওই যে বলছেন যে জয় শাহর সঙ্গে মিটিং করছেন স্বনামধন্য ক্রিকেটার,
ইঙ্গিত করেছেন তামিম ইকবালকে। পাপন ভাইয়ের সঙ্গে মিটিং করে হচ্ছে গিয়ে তারা আইসিসির যে স্যাংশন ট্যাংশন এগুলো যেন হয় না হয় এরকম আর কি লবিং টবিং এর জায়গা। পাপন ভাইয়ের তো ক্ষমতা থাকলে আমি তো বললামই, তিনি নিজেই যখন সরে গিয়েছেন তখনই বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করে দিতে পারতেন। ফলে এইসব কথাবার্তা বলে নিজেরা যেসব অপরাধ করেছেন সেগুলা ঢাকা যাবে না। তদন্ত কমিটির সামনে গিয়ে কথা বলার মতো সৎ সাহসটুকু নাই, সেইখানটাতে এলোমেলো কিছু আইন আদালতের কথা টথা বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করার কাজে আবার আপনার এবং আপনারা মাস্টার, সেই কাজটা আপনারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভাই, মানুষ তো আসলে অত বোকা না। এই মুখোশগুলো আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের আস্তে আস্তে তো উন্মোচিত হয়েই পড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচনেও কি করেছেন, কোন কোন সরকারি হস্তক্ষেপ আপনাদের ছিল, এবং ফাইনালে গিয়ে বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলে নাই সেইখানটাতেও কোন ভূমিকা ছিল, এগুলো আস্তে আস্তে উন্মোচিত হবে, হওয়া উচিত। সেই দাবির জায়গাটা জোরালোভাবে আবারও আমি এবং আমরা